ভাইয়াটা সবাইকে ফুল দিয়ে গেল? আমি সন্দেহের চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, সবাইকে দিয়েছে, তাহলে আমারটা কোথায়? তুই নিয়েছিস আমার ফুল? দে আমার ফুল দে। বলে নীরার ফুলের দিকে হাত বাড়ালাম আমি। নীরা তাড়াতাড়ি নিজের ফুলগুলো হাতে নিয়ে আমাকে বলল, এই আমি তোর ফুল নিতে যাব কেন? আমি একটু উঁচু করে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ফুল কোথায়? নীরা উত্তর দিল, আমি কি জানি, ওই ভাইয়াকে গিয়ে বল দিবে নে। আমি উঠে ভাইয়াটার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমি ফুল পাইনি। ভাইয়া স্বাভাবিকভাবেই বলল, বাকি ফুলগুলো তো আমার কাছে নেই। তারপর আঙুল দিয়ে সামনের দিকে বসে থাকা অরণ্য ভাইয়াকে দেখিয়ে বলল, বাকি ফুলগুলো অরণ্য ভাইয়ের কাছে, তুমি গিয়ে বললেই দিবে। হায় কপাল, যার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি উনি আমাকে তার কাছেই যেতে বলছে। আচ্ছা, অরণ্য ভাইয়া আমাকে ধরার জন্য ইচ্ছে করে আমাকে ফুল দিতে না করেনি তো? এ লোক তো ভালো পচা, লাগবে না আমার ফুল। এ ভাইয়াকে আর কিছু না বলে আমি চেয়ারে গিয়ে গাল ফুলিয়ে বসলাম। নীরা জিজ্ঞেস করলো, কিরে ফুল কোথায়? আমি মুখ ফুলিয়ে রেখে বললাম, দেয়নি। দেয়নি কেন? কি বলেছে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বলেছে অরণ্য ভাইয়ার কাছে চাইতে। নীরা অবাক হয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কেন? আমি ঠোঁট উল্টে বললাম, জানি না, আমার এত পছন্দের ফুল আর আমাকেই দিল না। নীরা নিজের ফুল দুটো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে আমার ফুল দুটোই তুই নিয়ে নে। আমি নীরার হাত থেকে ফুল দুটো নিয়ে দাঁত কেলিয়ে হেসে বললাম, তুই না দিলেও আমি আর একটু পরেই তোর ফুল দুটো ছিনতাই করতাম। দুপুরে একটায় অনুষ্ঠানের বিরতি দিলে নীরা আর আমি একসাথে লাঞ্চ করি। তারপর 2টা থেকে আবার অনুষ্ঠান শুরু হয়। 30 মিনিট পর দীপ ভাইয়া আসলে 2:30-এ নীরা চলে যায়। নীরা ওর সাথে যেতে বললেও আমি যাইনি। ওকে বললাম, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। নীরা চলে যাওয়ার ঘন্টাখানেক পর আমি বাসা যাওয়ার জন্য হলরুম থেকে বের হই। হলরুম থেকে বের হয়ে যেই না বারান্দায় আসি, অমনি অরণ্য ভাইয়া আমার সামনে এসে বলল, আমার সাথে চুপচাপ এসো, দৌড়াবে না, কোনো রকম পালানোর চেষ্টা করবে না, তাহলে পা কেটে ইউনিভার্সিটির গেটে ঝুলিয়ে দিব। এতক্ষণ অনুষ্ঠান দেখতে দেখতে আর নীরার সাথে বকবক করতে করতে আমি অরণ্য ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলাম। হায় আল্লাহ, এখন কি হবে আমার? কেন যে নীরার সাথে চলে গেলাম না? উফ, ঢং করে বলেছিলাম কাবাবের হাড্ডি হতে চাই না। এখন তো এই লাল চোখা আমার হাড্ডি মাংস আলাদা করে আমাকেই হাড্ডি ছাড়া কাবাব বানিয়ে ফেলবে। অরণ্য ভাই আবার আমাকে ধমক দিয়ে বলল, পাটা কি চলবে না কাটবো? আমি আর কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। উনি আমাকে নিয়ে ভার্সিটির পেছনে গিয়ে ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে পা দুটো সোজা করে হাত দুটো বেঞ্চের দুই পাশে দিয়ে বেঞ্চে হেলান দেওয়ার জায়গায় পিঠ লাগিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে রইল। দুপুরের রোদ থাকলেও বিল্ডিং এর পেছনে বেঞ্চটা হওয়ায় এখানে কোনো রোদ পড়ছে না। এটা ভার্সিটির একদম পেছন দিক। পুরো জায়গায় ছোট ছোট সবুজ ঘাসের উপর 3-4টা বেঞ্চ আর দেয়াল ঘেঁষে 2টা আম গাছ, একটা নারকেল গাছ আর কিছু নাম না জানা গাছ আছে এখানে। আশেপাশে কোনো মানুষ নেই। এখানে উনি আমাকে মেরে ফেললে কেউ জানতে পারবে না। কথাটা মাথায় আসতে একটা ঢোক গিলে আর চোখে ওনার দিকে তাকালাম। তখনই অরণ্য ভাইয়া বলল, আমি না তোমার সাহস দেখে অবাক হচ্ছি। যেখানে ভার্সিটির ভিসি পর্যন্ত আমার সুপারিশ চায় অনেক সময়, সেখানে তুমি একটা ছোট্ট র্যাবিট হয়ে আমার সামনে লাফালাফি করছো। এখানে সাহসে কি পেল উনি? প্রথম দিন উনি যে আমার কথা শুনছিল তা আমি জানতাম না। আজকে সকালে নিজের অজান্তেই আমি ছবিটা তুলে ফেলেছি, আর পরে ওনার ভয়েই তো আমি পালিয়েছি। ভয়ে আমি মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। কানে ধরো। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি কিছু ভুল শুনিনি তো? উনি আবারও আমাকে ধমক দিয়ে বলল, তুমি এত স্লো কেন? সব কথা তোমাকে 2বার করে বলতে হয় কেন? একবার বললে কি কথা কানে যায় না? ফার্স্ট কানে ধরো, আমার হাতে টাইম কম। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ভাইয়া আমার কথা শেষ হওয়ার আগেই উনি জোরে ধমকে বলে উঠল, ফার্স্ট। ওনার ধমক শুনে আমার শরীর ভয়ে কেঁপে উঠল। আমি ভয়ে তাড়াতাড়ি কানে ধরলাম। উনি বলল, মাথা উঁচু করে আমার দিকে তাকাও। আমি মাথাটা হালকা উঁচু করতে ক্লিক করে শব্দ হলো একটা। অরণ্য ভাইয়া নিজের ফোন দিয়ে আমার এই কানে ধরা অবস্থার ছবি তুলেছেন। আমি অবাক চোখে তাকাতেই উনি আরো একটা ছবি তুলে ফেললো তখনই। তারপর ফোনের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা বেশ হয়েছে, এখন তুমি কান ছাড়তে পারো। আমি কান ছেড়ে দাঁড়ালাম। উনি ফোনে কাউকে টেক্সট করলো মনে হলো। তারপর বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে রেখে আরো একটু আমার কাছে এসে বলল, আমার ছবি যদি অন্য একজনের কাছেও যায়, তাহলে তোমার এই ছবি পুরো ইউনিভার্সালে ভাইরাল করার দায়িত্ব আমার। রিমেম্বার ইট।
তখনই একটা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে এসে অরণ্য ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই ফুলগুলো। দে। বলেই অরণ্য ভাইয়া ছেলেটার হাত থেকে ফুলগুলো নেয়। সেই সাথে সাথেই ছেলেটা চলে যায়। তারপর আমার সামনে ফুলগুলো ধরে বলল। ধর। আমি অবাক হয়ে একবার ফুলের দিকে তাকাচ্ছি তো একবার ওনার দিকে তাকাচ্ছি। মনে মনে ভাবছি, আমি ভুল দেখছি না তো? আচ্ছা, আমি সামনে যা দেখছি তা ফুলই তো? উনি আমাকে এতক্ষণ বকে এখন ফুল দিচ্ছেন। এবার একটু জোরেই উনি বলল। নিঝুম। হঠাৎ এমন চিৎকারে আমি চিন্তার জগৎ থেকে বের হয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ ভাইয়া। উনি বিরক্ত নিয়ে বলল, ফুলগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। কথাটা শুনে খুব রাগ হলো আমার। একবার ইচ্ছে হলো বলে দিই যে আমি কি আপনাকে বলেছি আমাকে ফুল এনে দিন, আমি নিব না আপনার ফুল। কিন্তু ওনাকে কিছু বলার তো সাহসই হলো না আমার। তাই চুপচাপ ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে নিলাম আমি। 7টা টকটকে লাল গোলাপের মাঝে একটা ধবধবে সাদা গোলাপ। ওনার হাত থেকে ফুলগুলো নিতেই উনি বলল, এদিকটা স্টুডেন্ট কম থাকে, একা তো দূরের কথা, অন্য কারোর সাথেও এখানে আসবে না, আন্ডারস্ট্যান্ড? নিজে আমাকে এখানে নিয়ে এসছে, এখন নিজেই বলছে এখানে কারোর সাথে আসবে না। আজব পাবলিক। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি বলল, চলো। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসেই উনি আমাকে বলল, যাও এবার সোজা বাসায় চলে যাও। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসে উনি আমাকে বলল, বলেই আমার উত্তরের আশায় না থেকে উনি হলরুমের দিকে হাঁটা দিলেন। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গেটের দিকে হাঁটা দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকতেই নাকে এসে লাগলো গোলাপের মন মাতানো গন্ধ। যদিও এখানে 9টা গোলাপের সাথে একটা রজনীগন্ধার ডাল আছে, কিন্তু তার গন্ধ এই 9টা গোলাপের গন্ধের সাথে পেরে উঠছে না। বাসায় আসার সময় একবার ভেবেছিলাম এই পচা লোকের ফুলগুলো ফেলে দিব, কিন্তু ফুল যে আমার বড্ড পছন্দের জিনিস, তাই ফেলতে পারিনি। আর তাছাড়া যে ফুলগুলো দিয়েছে সে পচা হতে পারে, বাট ফুলগুলো তো আর পচা না। শুধু শুধু ওই পচা লোকটার জন্য এত সুন্দর ফুলগুলো কেন ফেলবো আমি? তাই ফুলগুলো বাসায় এনে একটা ফুলদানিতে সাজিয়ে আমার রুমের পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। আর সেই ফুলগুলোর গন্ধে এখন পুরো রুমটা মো মো করছে। টেবিলের কাছে গিয়ে ফুলগুলোর দিকে একটু ঝুঁকে চোখ দুটো বন্ধ করে গন্ধ নিতেই অরণ্য ভাইয়ার এই ফুলগুলো আমার সামনে ধরে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা ভেসে উঠল। কি সুন্দরী না লাগছিল তখন রাগী লাল চোখা মানুষটা। পরনে পাঞ্জাবি, সেট করা চুল, হাতে গোলাপ ফুল, একদম প্রপোজ করা স্টাইল। শুধু ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বললেই হয়ে যেত প্রপোজ করা। মাথায় একটা হালকা থাপ্পড় দিয়ে নিজেই নিজেকে বললাম, ধ্যাত, কি সব ভাবছি আমি? উনি আমাকে প্রপোজ করতে যাবে কেন? তবে আমার একটা কোশ্চেন আছে, তা হলো উনি আমাকে 7টা গোলাপ আর একটা সাদা গোলাপ দিলেন কেন? যেখানে সবাইকে দিল একটা লাল গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। মনে হয় আমাকে কানে ধরিয়ে ছবি তুলেছেন। এই যা, যেই ছবির জন্য আজ এত কিছু হলো, আমি তো সেই ছবির কথাই ভুলে গিয়েছি। ছবিটাকে হাইড করতে হবে তো, তা না হলে যদি কারো হাতে যায় তাহলে আমার কানে ধরা ছবি সবাই দেখবে। তাড়াতাড়ি ফোনের চার্জটা খুলে বিছানাতে গিয়ে বসে ছবিটা বের করি। ছবিটার দিকে তাকিয়ে ভাবি, কেউ দেখলে বলবে এই ছেলেটা এত পচা যে এই ছবি তোলার অপরাধে আমার জান বের করে ফেলেছিল। পচা ছেলে কোথাকার। বলেই ছবিটাকে মুখ ভেঙচি কেটে দিয়ে হাইড লিস্টে পাঠিয়ে দিলাম। তারপর ফোনে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। দোতলার বারান্দায় ডান কাঁধে ব্যাগ, হাতে একটা বই, সাথে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নীরা। কালকে বিকেলে নীরার বড় বোন নিতু আপু এসেছে ওদের বাসায়। নিতু আপুর 6 বছরের মেয়ে সুপ্তি নীরার জন্য পাগল। ওদের বাসায় আসলেই সুপ্তির সব কিছু নীরাকেই করে দিতে হবে। নীরা ছাড়া কারো হাতে খাবে না, কারোর সাথে ঘুমোবে না, এমনকি গোসলটাও নীরাকেই করিয়ে দিতে হবে। আজকেও তার সেই একই বাহানা। এখন বাজে 11:45। এত বেলা পর্যন্ত সে খাচ্ছে না নীরার জন্যে। তাই বাধ্য হয়ে নিতু আপু নীরাকে ফোন করেছে। নীরা ফোনে তাকে প্রায় 10 মিনিট ধরে বোঝাচ্ছে এতক্ষণ ধরে হাতে বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আর। তাই বই আর খাতাটা বারান্দার রেলিং এর উপর রেখে সামনে তাকালাম। এই বিল্ডিং এর সামনে সবুজ ঘাসের মাঠ। মাঠের পরে ইউনিভার্সিটির 1 নম্বর গেট। কিছুক্ষণ পরপরই কেউ না কেউ এই গেট দিয়ে ঢুকছে না হয় বের হচ্ছে। গেটের পাশেই আছে একটা কাঠের টুল। টুলটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে 50-55 বছর বয়সী একটা লোক। পরনে হালকা আকাশি রঙের দারোয়ানের ইউনিফর্ম। লম্বা 5 ফুট 5 থেকে 7 ইঞ্চির মতো হবে। হালকা ভুঁড়িও আছে। মুখে দাড়ি গোঁফ নেই। মাঝারি সাইজের চুলগুলো কালো। আচ্ছা, এই বয়সে ওনার চুলগুলো সাদা হওয়ার কথা না? কালো কেন?
তাহলে কি উনি চুলে কলপ দেন? হবে হয়তো, না হলে এই বয়সে কালো চুল তো থাকার কথা না। যেখানে আমার 19 বছর বয়সী একটা চুল সাদা হয়ে গিয়েছে, সেখানে ওনার 50+ বয়সে চুল পাকবে না? এটা তো হতেই পারে না। তাহলে তো অন্যায় হয়ে যাবে, প্রকৃতির নিয়ম ভাঙার অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি হবে তার মাথার সব চুল ফেলে তাকে ন্যাড়া করে ফেলা। যাদের চুল সাদা তারা ন্যাড়া হলে কি তাদের আবারও কালো চুল হয়? গুড কোয়েশ্চেন, গুগল সার্চ করে দেখ। আমার ভাবনার রীতি ঘটলো নীরা ডাকে। জুম জুম চল। নীরা পেছন থেকে বলে উঠল। আমি ঘুরে নীরার দিকে তাকানোর সেকেন্ড সময় পরেই কানে এলো কিছু মানুষের চিন্তিত কণ্ঠস্বর। অরণ্য, ভাই আপনি ঠিক আছেন তো? অরণ্য, তোর কোথাও লাগেনি তো? কে করলে এমন কাজ? কার এত দুঃসাহস? কোত্থেকে পড়লো বইটা? কথাগুলো শুনে দোতলা থেকে নিচে ঝুঁকে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে উপরের দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে উকি দিতেই আমাদের চোখাচোখি হয়। তখনই অরণ্য ভাইয়ার পাশে দাঁড়িয়ে থাকে ঈশান ভাইয়া পায়ের কাছে থেকে আমার খাতাটা তুলে হাতে নিয়ে খাতার উপরে লেখা আমার নামটা পড়ল, সিনহা ইসলাম নিঝুম। অরণ্য ভাইয়া আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে বলল। আমি ঠিক আছি, চল, ওরা আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে। বলি ঈশান ভাইয়ার হাতে থাকা আমার খাতা আর অন্য একটা ছেলের হাতে থাকা আমার বই নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। নীরা আমার পাশ থেকে বলে উঠল। হাই হাই, তোর বই খাতা অরণ্য ভাইয়ের মাথায় পড়লো কিভাবে? আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, রেলিং এর উপরে রেখেছিলাম, আমি তোর দিকে ঘুরতেই ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নীরা চিন্তিত কণ্ঠে বলল। এখন কি করবি? সামনের সপ্তাহ থেকে মিট শুরু, বই কিভাবে উদ্ধার করবি? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বই খাতা আর পড়ার জন্য মাথা পেল না। উফ, অরণ্য ভাইয়ের মাথাতেই পড়তে হলো। এর থেকে ভালো হতো যদি আমার মাথায় পড়তো। একটাতে মন না ভরলে 10টা পড়তো। সাদা কালো চেকের শার্টটা কোনই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো জিন্সের প্যান্ট, হাতের কবজিতে পরনে ঘড়ি, বেগ ব্রাশ করা, চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে আছে, কয়েকটা চুল কপালে পড়ে আছে, কিন্তু তাতে তার সুন্দর কমার বদলে আরো বাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার সামনে বসে আছে ইউনিভার্সিটির, ও না না, ঠিক ইউনিভার্সিটির না, আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ। কিন্তু আমি আপাতত তার রূপে মুগ্ধ হচ্ছি না। আমার এখন তাকে চিবাতে ইচ্ছে করছে। তিনি যেমন তার হাতে থাকা বার্গারটাকে চিবাচ্ছেন, আমারও ঠিক তেমনই তার মাথাটাকে চিবোতে ইচ্ছে করছে। ক্যান্টিনে তার পাশে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট ধরে। পাশের একটা টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে আছে নীরা। যদিও অরণ্য ভাইয়ের ভয়ে কেউ সরাসরি এইদিকে তাকাতে পারছে না, বাট সবাই আর চোখে আমাকে দেখছে আর ফিসফিস করে যে আমাকে নিয়েই কথা বলছে তা আমি বেশ বুঝতে পারছি। অনেক সাহস সঞ্চয় করে ক্যান্টিনে এসে অরণ্য ভাইয়াকে সরি বলেছিলাম, কিন্তু উনি হ্যাঁ না কিছুই বললো না। আগের মতো বার্গার চিবাতে চিবাতে ফোন চালিয়ে যাচ্ছে। ভাবখানা এমন যেন আমি এখানে দাঁড়িয়ে নেই আর আমি ওনাকে কিছু বলিও নি। তার কিছুক্ষণ পরে আনিশা আর মিথি আপু ওনাকে আমার বই খাতা দিয়ে দিতে বললে উনি মুখ খুললেন, বলেন আমি নাকি ভয়ানক অপরাধ করেছি, আমি নাকি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর বই খাতা ফেলেছি। এই ভয়ানক অপরাধের শাস্তি আমাকে পেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এই ভয়ানক অপরাধের শাস্তি ঠিক হচ্ছে ততক্ষণ আমার বই খাতা তার কাছে থাকবে। ওনার বন্ধুরা ওনাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ওনার সেই এক কথা, আগে শাস্তি জারি হবে পরে বই দিবে। আমি অবাক হই ওনার কথা শুনে। 360 পেজের বই আর এক দিস্তার খাতা কারোর মাথার উপর ফেলে কেউ কাউকে খুন করার প্ল্যান করে? অন্তত আমি তো এমন গাধা মার্কা প্ল্যান জীবনেও করব না। আমি ওনাকে মারতে চাইলে ওনার ওই জিরাফের মতো লম্বা গলাটা টিপে মারবো একদম। তারপর প্রায় 30 মিনিটে উনি 2টা বার্গার আর ছোট 1 বোতল কোকাকোলা খেয়ে খাওয়ার ইতি টানলেন। তারপর ফোনটা পকেটে রেখে ক্যান্টিনের ছোট ছেলেটিকে ডেকে বিল দিলেন আর আমাকে উদ্দেশ্য করে বললেন, কালকে তোমার শাস্তি ঠিক করা হবে, আর তখনই তুমি তোমার বই খাতা পাবে। বলে বসা থেকে উঠে হন হন করে ক্যান্টিন থেকে বের হয়ে গেলেন। আমি সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকলাম, এই কথাটা উনি তো আমাকে আগেই বলতে পারতো। এর জন্য 30 মিনিট ধরে কলা গাছের মতো দাঁড় করিয়ে রাখার কি দরকার ছিল? নিশ্চয়ই এটাও আমার জন্য একটা শাস্তি ছিল। সারা রাত ভয়ে আর টেনশনে ঘুমাতে পারিনি, সকাল থেকে একটা ক্লাসেও মনোযোগ দিতে পারিনি। দুপুর 2টা থেকে ক্লাস থেকে স্যার বের হতেই আমি নীরাকে রেখে প্রায় এক প্রকার দৌড়ে লাইব্রেরিতে চলে যাই। আজকে সকালে যখন গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছিলাম তখন ওই দিন যে ছেলেটা অরণ্য ভাইয়ার হাতে ফুল এনে দিয়েছিল সেই ছেলেটা এসে আমার দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলেছিল, ভাই দিয়েছে?
ধবধবে সাদা 2 ভাঁজ করা খাতার পেজটা খুলে দেখি তাতে লেখা, দুপুর ঠিক 2টায় ক্লাস শেষ হলে লাইব্রেরিতে চলে আসবে। দেরি করলে শাস্তির পরিমাণ বাড়বে। দৌড়ে লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওনাকে পেলাম। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম। লাইব্রেরি এক কর্নারের চেয়ারে হেলান দিয়ে একটা মোটা বই 2 হাতে ধরে পড়ছে সে। পরনে পার্পল কালারের শার্ট, কালো জিন্সের প্যান্ট, সব সময়ের মতো শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, বেক ব্রাশ করা চুল আর হাতের ব্র্যান্ডেড ঘড়ি। সামান্য বই পড়তে বসলেও যে কাউকে এতটা সুন্দর লাগে ওনাকে না দেখলে হয়তো জানতামই না। কামান নিঝুম, এখন তোর ওনাকে দেখে মুগ্ধ হওয়ার সময় না, দেরি করলেই শাস্তি বাড়বে। তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কাছে গিয়ে দাঁড়াতেই উনি আমার দিকে না তাকিয়ে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, 10 মিনিট লেট। আজব, উনি আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝলো যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারতো। এই প্রশ্নগুলো আপাতত মাথা থেকে বের করে আমি ওনাকে বললাম, আসলে ভাইয়া আপনি কোথায় ছিলেন তা তো আমি জানি না, তাই খুঁজতে গিয়ে লেট হয়ে গিয়েছে। সরি ভাইয়া। উনি কিছু না বলে উঠে দাঁড়ালেন। টেবিলের উপরে রাখা আমার বই আর খাতাটা আমার দিকে দিয়ে বললেন, এই খাতার লাস্ট পেজে লেখা আছে কোন দিন কোন সময় আমার সাথে দেখা করবে। মিডের পর থেকে সপ্তাহে যেই দিন যে সময় আমার সাথে দেখা করার কথা লেখা আছে সেই দিন সেই সময় লাইব্রেরিতে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? আমি মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর অর্ণব ভাইয়া চলে গেল আর আমি একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর ব্যাগটা আর বইটা রেখে খাতার লাস্টের পেজ বের করে দেখতে লাগলাম। সেখানে লেখা, স্যাটারডে 10:30 থেকে 11:30, সানডে 1টা থেকে 2টা, মানডে 10:30 থেকে 11:30, টুইসডে 2টা থেকে 3টা, ওয়েডনেসডে 10:30 থেকে 11:30, থার্সডে 12টা থেকে 1টা। আমি হতাশ হয়ে বসে বসে ভাবতে লাগলাম, প্রতিদিন এই 1 ঘন্টা সময় উনি আমাকে দিয়ে কি করাবেন? ইউনিভার্সিটি মানেই 2 দিন পর পর অনুষ্ঠানে মেতে ওঠা। মিড এক্সাম শেষ হতে না হতেই চলে এলো পয়লা ফাল্গুন আর সাথে ভ্যালেন্টাইন ডে। বৃহস্পতিবার মিড এক্সাম শেষ হয়েছে আর আজ শনিবার রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার চিন্তা হচ্ছে আজকে 10:30-এ অর্ণব ভাইয়ের সাথে লাইব্রেরিতে দেখা করতে যাওয়ার কথা। শাস্তি স্বরূপ 1 ঘন্টা থাকতে হবে। কি করবেন এই 1 ঘন্টা উনি আমার সাথে? আমাকে কি উনি এই 1 ঘন্টা ওই দিনের মতো কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? হায় আল্লাহ, প্রতিদিন এমন করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তো আমি শেষ হয়ে যাব, মরেই যাব আমি। তবে আজকে গিয়ে ওনাকে একটা থ্যাঙ্কস দিব। আসলে উনি ওই দিন আমার খাতা বই যে একদিনের জন্য নিয়ে গিয়েছিল তা নিয়ে শুধু শুধু নিজের কাছে রেখে দেয়নি। ওই দিন বাসায় নিয়ে বইটা খুলতেই তার ফার্স্ট পেজের সাথে স্ট্যাপলার করা একটা চিরকুট পাই, তাতে লেখা, বার করা কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বা। বইয়ে পড়ার পেজগুলো খুলে দেখি উনি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। তাছাড়া উনি আমার নোট খাতাতেও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। ম্যাথগুলোও চেক করেছে, 2-1টা ম্যাথ ভুল ছিল তা ঠিক করে দিয়েছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে উনি আমাকে এতটা হেল্প করতে পারে। মনে হচ্ছিল হয়তো আমাকে ভুলগুলো মার্ক করে দিয়েছে যাতে আমি খারাপ রেজাল্ট করি, আর এটাও আমার একটা শাস্তি। কিন্তু যখন দেখলাম যে উনি আমার ম্যাথগুলো চেক করছে আর ভুল ম্যাথগুলো ঠিক করে দিয়েছে, তখন কেন যেন মনে হলো উনি এতটাও খারাপ হবে না। তাই আমি ওনার সাজেশনটা ভালো করে পড়ি আর নীরাকেও দিই, যার ফলে দুজনেরই অনেক ভালো এক্সাম হয়। ক্লাস শেষে এইসব ভাবতে ভাবতে লাইব্রেরিতে যেখানে অরণ্য ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল সেখানে যাই। গিয়ে দেখি অরণ্য ভাইয়া এখনও আসেনি। তাই আমি একটা চেয়ার টেনে বসে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন ধপাস করে আমার পাশের চেয়ারে বসে পড়লো। আমি ফোনের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। পরনে সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে ব্লু জিন্সের প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো কিছুটা এলোমেলো, 2-1টা চুল কপালে এসে পড়েছে। কপালে নাকে ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে। ওনাকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে, আর এই ক্লান্ত মুখটাই দেখতে অনেক মায়াবী লাগছে। চোখই ফেরানো যাচ্ছে না। আচ্ছা, মানুষ ঘামলে বুঝি তাদের মায়াবী লাগে? কোথায়? আগে তো কাউকে দেখিনি। তাহলে ওনাকে এত কেন মায়াবী লাগছে? ওনার দিকে তাকিয়ে এইসবই ভাবছিলাম, তখনই উনি ফট করে চোখ মেলে আমার দিকে তাকায়। আমিও ওনার দিকেই তাকিয়েছিলাম। তাই হঠাৎ উনি আমার দিকে এভাবে তাকাতে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম। যদি এখন আবার বকা দেয় ওনার দিকে তাকিয়ে থাকার অপরাধে। আমি উঠে দাঁড়াতেই উনি বললেন, বস। আমি বসতেই উনি সোজা হয়ে বসে প্রশ্ন করলেন, মিট কেমন হয়েছে? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট এক্সামের খাতায় 2টা গোল্লা পাবে তা তো হয় না, হ্যাঁ? তাই তোমাকে সাজেশন দিয়েছি। আর আমি এখন থেকে তোমাকে 1 ঘন্টা করে পড়াবো। আমি তোমাকে যে পড়া দিব তা পরের দিন না পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝছো?
ওনার কথা শুনে আমার মুখের হাসিটাই উড়ে গেল। ইউনিভার্সিটিতে এসে এখন উনি আমাকে প্রাইভেট টিউটরদের মতো পড়াবেন? আমি অসহায় মুখ করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। গুড। Now take your fundamental of mathematics book and notebook. আজ পহেলা ফাল্গুন, ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হবে। আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নীরার জন্য যেতে হচ্ছে। আজ পহেলা ফাল্গুনের সাথে ভ্যালেন্টাইন ডে। আজকের দিনে দীপ ভাইয়ার সাথে দেখা না করলে হয় না তার। আর আজকের দিনে ইউনিভার্সিটি ছাড়া বাসা থেকে ওকে বেরও হতে দিবে না। এদিকে দীপ ভাইয়ারও সকালে ইউনিভার্সিটিতে ফাংশনের কিছু কাজ আছে, তাই সকালে আসা সম্ভব না। আর বিকেলের দিকে ইউনিভার্সিটির কথা বলে বাসা থেকে বের হলে সন্দেহ করবে না, তাই সকাল সকাল সেজেগুজে ওকে ইউনিভার্সিটিতে আসতেই হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতে হবে। একা একা এতক্ষণ কি করবে বেচারি, তাই এক প্রকার টেনে টুনেই আমাকে আনলো। সিম্পল একটা কাঁচা হলুদ রঙের চুড়িদার, সাথে ম্যাচিং করা কানের দুল, হাতে একটা ব্রেসলেট, পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো বাঁদিকে সিঁথি করে ছেড়ে দিলাম। ইউনিভার্সিটিতে গিয়ে দেখি সবাই শাড়ি পরে এসেছে, শুধু আমি একাই চুড়িদার পরে এসেছি। নিজেকে এলিয়ান এলিয়ান লাগে এইসব অনুষ্ঠানে আসলে, তবু আমি শাড়ি পরবো না, মানে না। হলরুমে ঢুকতে যাব ঠিক তখনই অরণ্য ভাইয়া ও হলরুম থেকে বের হতে যাচ্ছিল। সবুজ রঙের উপর হলুদ সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি, সাথে হলুদ প্যান্ট। আজও পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, বেক ব্রাশ করা চুল তার। উনি আর আমি সামনাসামনি হতে অরণ্য ভাইয়ার সাথে আমার চোখাচোখি হয়। অরণ্য ভাইয়াকে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কেন জানি হার্টবিট বেড়ে যায়। কিন্তু কেন? উনি তো এখন আমাকে ধমক দিচ্ছে না, আর না লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে কেন? কিছু সময় পর অরণ্য ভাইয়া আমার চোখ থেকে চোখ সরিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আসনি কেন? আমি স্বাভাবিক কণ্ঠেই বললাম, আসলে ভাইয়া আমার শাড়ি পরতে ভালো লাগে না, তাই। আমাকে আর না বলতে দিয়ে অর্ণ ভাইয়া চোখে মুখে বিরক্তি ছাপ নিয়ে বলল। আমি আর কিছু না বলে মাথা উপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বেরিয়ে গেলেন, আর আমিও গিয়ে নীরার পাশে বসে পড়লাম। আজকে নীরার সাথে দুপুরেই আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনে আজকের তোলা ছবিগুলো দেখছিলাম আমি। হঠাৎ নীরার তোলা আমার একটা সিঙ্গেল ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা আমি তুলতে চাইনি, নীরা এক প্রকার জোর করেই তুলেছিল। আমি ইউনিভার্সিটির বাগানের অলকানন্দা গাছের সামনে ঘাসের উপর বসে আছি। আমার পরনে হলুদ চুড়িদারটার সাথে আমার চারপাশে হলুদ অলকানন্দা ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু তা দেখে ছবিটাতে আমার চোখ আটকানি। আমার চোখ আটকে গিয়েছে ঠিক আমার পেছনে অরণ্য ভাইয়াকে দেখে। আমার ঠিক পেছনে ফোন কানে নিয়ে উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। উনি ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলেন। যখন আমার ঠিক পেছন দিয়ে যাচ্ছিলেন তখনই হয়তো উনি কোনো কারণে এইদিকে তাকায় আর নীরা ক্লিক করে ছবিটা তুলে ফেলে। তখন ছবিটা ভালো করে দেখা হয়নি, কারণ ছবিটা তোলার সাথে সাথে দীপ ভাইয়া ইউনিভার্সিটির সামনে এসে নীরাকে ফোন করে। তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, তার মানে উনি দেখেছেন ছবিটা তুলতে। তখন হয়তো উনি ব্যস্ত ছিল, আর আমরাও তাড়াহুড়ো করে এসে পড়েছি, তাই উনি কিছু বলেননি। কিন্তু কালকে ইউনিভার্সিটিতে গেলে তো আবারও আমাকে ধরবে, তখন কি হবে আমার? ছবিটা কি ডিলিট করে দেব? বাট ডিলিট করলেও উনি যদি আমার কথা বিশ্বাস না করে, তখন ঘোড়ার ডিম, নীরার ছবি তোলার টাইম পায়নি, আর উনিও আর এসে তাকানোর টাইম পায়নি। এই ছবিটাকেই হাইড লিস্টের ছুঁড়ে ফেলে দিলাম আমি। ভীত পায়ে হেঁটে লাইব্রেরিতে যাচ্ছি আমি। কে জানে অরণ্য ভাই আজকে আমার কি হাল করবে। একবার ভেবেছিলাম আজকে ভার্সিটিতেই আসবো না, কিন্তু পরে ভেবে দেখলাম আজকে না আসলেও কালকে তো সেই আসতেই হবে, তার কাছে তো যেতেই হবে। তার উপর আজকে উনি যে পরিমাণ শাস্তি দিবে, কালকে গেলে তার থেকে বেশি শাস্তি দিবে, তাই আজকে যাওয়াটাই বেটার। আজকে উনি আমাকে ঠিক কি শাস্তি দিবে? একে তো ওনার পারমিশন ছাড়া আরও একটা ছবি তুলেছি, তার উপর উনি যা পড়া দিয়েছে, টেনশনে সব ভুলে গিয়েছি আমি। আজকে আমার কি হবে? মনে হয় না আজকে এই লাল মরিচের হাত থেকে বেঁচে ফিরতে পারবো আমি। আল্লাহ, আজকে যেন অরণ্য ভাইয়া অনেক অনেক বিজি থাকে, পড়ানোর টাইমই না পায়। আমিন। এটা বলেই আস্তে আস্তে লাইব্রেরিতে ঢুকে পড়ার জায়গায় যাই আমি। গিয়ে দেখি অরণ্য ভাইয়া আসেনি। বেশি খুশি হতে পারলাম না, কারণ উনি মাঝে মাঝে আমার থেকে আরও 5-7 মিনিট পরে আসে। ইস, যদি না আসতো কতই না ভালো হতো। না, এইসব ভাবনা না ভেবে এই সুযোগে পড়াগুলো একটু রিভাইজ দিতে থাকি। বই বের করে পড়াগুলো মনোযোগ দিয়ে রিভাইজ পড়ছিলাম। পড়তে পড়তে আনমনেই পাশে তাকাতেই ভয় পেয়ে ফট করে দাঁড়িয়ে যাই, কারণ আমার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে অরণ্য ভাইয়া। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি, অরণ্য ভাইয়া এখানে কখন এলেন, আর আমার পাশেই বা কখন বসলেন? আমি টের পেলাম না কেন? উনি এত নিঃশব্দে হাঁটতে পারে।
আচ্ছা, এটা অরণ্য ভাইয়াই তো? কোনো ভূত টুত না তো? এত নিঃশব্দে তো কোনো মানুষ হাঁটতে পারে না। নিশ্চয়ই উনি কোনো ভূত প্রেত হবে। আল্লাহ বাঁচাও! এই ভূতের হাত থেকে রক্ষা পাবো কিভাবে? দৌড় দিব? দৌড় দিলে কি হবে? ভূতটা তো সেকেন্ডের মধ্যে উড়ে গিয়ে আমাকে ধরে ফেলবে। এই ভূতের হাতে পড়ার থেকে তো অরণ্য ভাইয়ার কাছ থেকে শাস্তি পাওয়া অনেক ভালো ছিল। না, আমাকে তো ভয় পেলে চলবে না, আমাকে তো সাহস রাখতে হবে। কার্টুনে দেখেছি ভূতের সামনে ভয় পেলে ভূত আরো বেশি ভয় দেখায়। আমি সাহস নিয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল দাঁড় করিয়ে বললাম, এই খবরদার ভূত, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না। আমি এইসব ভূতে টুতে ভয় পাই না, আমি খুব সাহসী মেয়ে। অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল। হোয়াট? আমি ভয় কেঁপে উঠলেও পরক্ষণে আবারও নিজের মনে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, বাহ, ভূতবাবু তো দেখি শুধু দেখতেই অরণ্য ভাইয়ার মতো না, কথাতেও তার কপিকেট। অরণ্য ভাইয়া চেয়ার থেকে উঠে আমার দিকে আগাতে আগাতে বলল, আমি ভূত না। অরণ্য ভাইয়া সামনে এগোতেই থাকে, আমিও ভয় পেছাতে থাকি। পেছাতে পেছাতে আমার পিঠ গিয়ে ঠেকে যায় বুক শেলফে। অরণ্য ভাইয়া আমার ঠিক সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তা কি দেখে তোমার মনে হলো যে আমি ভূত? আমি চেয়েও যেন কথা বলতে পারছি না, ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অরণ্য ভাইয়া আবারও ধমক দিয়ে বলল। আনসার মি। ধমক খেয়ে ভয় পেয়ে আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে আসলে ভাইয়া, আপনি যে এসেছেন আমি কোনো শব্দ পাইনি। তো? নিঃশব্দ তো কোনো মানুষ হাঁটতে পারে না, তাই আমি ভেবেছিলাম। তাই তুমি ভেবেছিলে আমি ভূত? আমার জানা মতো ভূতের পা থাকে না, থাকলে উল্টো থাকে। আমার পায়ের দিকে তাকিয়ে দেখো তো। আমি ভীতু অসহায় চোখে অরণ্য ভাইয়ের মুখের দিকে তাকালাম। যদি সত্যি সত্যি ওনার পা উল্টো হয় তাহলে তো আমি তা দেখেই মরে যাব। আমি ওনার মুখের দিকে তাকাতেই উনি আমাকে চোখ দিয়ে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিতে নিতে ওনার পায়ের দিকে তাকালাম। না, পা তো ঠিকই আছে, তার মানে উনি অরণ্য ভাইয়াই। পরক্ষণে মনে পড়লো আবার, ভূতটা তো রূপ পাল্টে মানুষ সেজেছে, তাহলে পাও নিশ্চয়ই মানুষের মতো করে নিয়েছে। আমার ভাবনার মাঝে অরণ্য ভাইয়া ভ্রু কুঁচকে বলল, কি ভাবছো? ভূত রূপ চেঞ্জ করে পাও চেঞ্জ করে ফেলেছে? এবার আমি পুরোপুরি শিওর হলাম যে এটা ভূত, এটা কোনো মানুষ না, এটা ভূতই হবে। তা না হলে আমার মনের কথা কিভাবে জানলো? আল্লাহ রক্ষা করো! অরণ্য ভাইয়া আবারও বলল। ভূতদের বডিতে ব্লাড ফ্লো করে না, তাই তাদের গা ঠান্ডা হয়। এই বলেই উনি আমার খুব কাছে এসে আমার দুই কাঁধের দুপাশে নিজের হাত দুটো রেখে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল। কিন্তু আমার তো গা গরম। আমার কপালের সাথে যেন ওনার কপাল না, ওভেন থেকে বের করা সদ্য বাটিটা লাগলো। আমি তৎক্ষণাৎ নিজের কপাল সরিয়ে ওনার কপালে আমার ডান হাতের পিঠ দিয়ে বলে উঠলাম, ভাইয়া আপনার গায়ে তো ভীষণ জ্বর। উনি ঝট করে 2 পা পিছনে চলে গেলেন, চেয়ারে বসতে বসতে বলল, কপি বের করো। আজকে পড়ানো লাগবে না, আপনার গায়ে অনেক জ্বর, চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এগুলো করে পড়া ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? চুপচাপ বই বের করো। মেজাজ আমার চরম খারাপ হলো। আমি ওনার ভালোর জন্য বললাম, আর উনি এই জন্যই মানুষের ভালো চাইতে নেই। উনি জ্বরে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমি তাকে ধরে বলবো না। মনে মনে কথাগুলো বলতে বলতে ব্যাগ থেকে খাতাটা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। আমি আজকে খুব খুশি। আজকে মিডের রেজাল্ট দিয়েছে। 20-এর মধ্যে আমি শুধু একটা সাবজেক্টে পেয়েছি 14.5। এটাই আমার সর্বনিম্ন মার্ক। বাকি সব সাবজেক্টে 16, 17, 18.5। নীরাও খুব খুশি, সেও প্রত্যাশা থেকে বেশিই পেয়েছে। তবে আমার আর নীরার এই ভালো রেজাল্টের উপর অরণ্য ভাইয়ার সাজেশনের অবদান আছে। তার সাজেশন না পেলে সব সাবজেক্টে হয়তো আমি 12 থেকে 16 ঘরে পেতাম। আজকে তাকে একটা ধন্যবাদ দিব। শুধু খালি মুখে ধন্যবাদ দিলে কেমন দেখায় না? তাছাড়া এত কষ্ট করে উনি আমাকে পড়ান, তার জন্যও তো তাকে কিছু দেওয়া উচিত, তাই না? কিন্তু কি দেয়া যায়? কিছুই তো মাথায় আসছে না আমার। থাক, এখন গিফট নিয়ে না ভাবি, নীরার সাথে আলোচনা করে কিছু একটা পরে ভেবে নিবনে। এখন শুধু ধন্যবাদটাই দিব। খুশি খুশি মুখ নিয়ে লাইব্রেরিতে গেলাম। গিয়ে দেখি অর্ণব ভাইয়া আগে এসে লাইব্রেরিতে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। গায়ে নীল রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, মুখে খুব সিরিয়াস একটা ভাব নিয়ে বলছে। This deal is very important to us, so I won't allow any mistake, understand? ফোনের ওপাশের ব্যক্তি কি বললো তা আমি শুনতে পেলাম না, তবে না শুনেই ধারণা করা যায় ওপাশের ব্যক্তিটা হয়তো এখন ভীত কণ্ঠে বলছে, ইয়েস স্যার। আমি গিয়ে আস্তে করে ওনার পাশে বসে ভাবতে থাকলাম, আচ্ছা উনি মানুষ নাকি রোবট? নিজের লেখাপড়া, আমাকে পড়ানো, ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনের এত এত দায়িত্ব, তার উপর আবার অফিসও নাকি করেন। উনি একসাথে এত কিছু কিভাবে করতে পারে? উনি একা যে পরিমাণ কাজ করে আমি 3টা হলেও তা করতে পারতাম না।
আমার ভাবনার সেখানেই সমাপ্তি ঘটে ওনার কথায়। উনি ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে আমাকে জিজ্ঞেস করলো। আজকে না মিডের খাতা দিছে, কত পাইছো? আমি খুশি খুশি মুখে ওনাকে সব সাবজেক্টের নাম্বার বলে যেই না ওনাকে ধন্যবাদ বলতে যাব, ঠিক তখনই উনি গম্ভীর কণ্ঠে বলল, আমি তো তোমার মুখের হাসি দেখে ভেবেছিলাম তুমি অল সাবজেক্টে 20 পেয়েছো। এই রেজাল্ট করে তোমার মুখে এত হাসি। আরে আমি তো সিজিপিএ 4 পেয়ে এত খুশি হই নাই। ওনার অপমানজনক কথাগুলো শুনে আমার মুখের হাসি উড়ে গেল। উনি তার গম্ভীর কণ্ঠে আবারও বলল, আরো অনেক ভালো করে পড়তে হবে তোমার। মিডে আমি পড়াতাম না, তাই এটা নিয়ে তোমায় তেমন কিছু বললাম না, কিন্তু ফাইনালে 50-র মধ্যে তুমি যেন কোনো সাবজেক্টে 4 নিচে না পাও। ফাইনালে বাই এনি চান্স কোনো সাবজেক্টে 40 নিচে পেলে উনি আমার ঠিক কী হাল করবে তা ভেবে মুখে কিছু বলার শক্তিই ছিল না আমার। তাই শুধু উপর নিচে মাথা নাড়লাম আমি। রাতে মা খাওয়ার জন্য ডাকলে বলেছিলাম খাবার টেবিলে বেড়ে রাখতে। আমার পড়া শেষ হলে পরে আমি খেয়ে নিব, কিন্তু পরে আর খাওয়া হলো না, কারণ পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে মার এক গাদা বকাও শুনতে হয় এর জন্য। রাতে টেবিলে ঘুমানোর ফলে সকালে ঘুম থেকে উঠতেই ঘাড় ব্যথা শুরু হয়। এই সকাল সকাল ঘাড়ে মেসেজ করে মুভ দিয়ে দিতেই ইউনিভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে যায় আমার। তাই সকালে নাস্তাটাও করতে পারিনি। কালকে দুপুরেও শুধুমাত্র 2টা স্যান্ডউইচ খেয়েছি। ক্ষুধার চোটে কিছুই যেন দেখছি না এখন চোখে। টানা 2টো ক্লাস শেষ হয়ে ব্রেক টাইম হলেই নীরাকে টেনে নিয়ে এক প্রকার দৌড়ে ক্যান্টিনে চলে যাই। গিয়ে ক্যান্টিনে ভাইয়াটাকে বললাম, ভাইয়া 1 প্লেট নুডলস, একটা বিফ বার্গার, একটা চিকেন রোল, একটা ভেজিটেবল রোল, একটা স্যান্ডউইচ আর একটা 1 লিটারের কোকা কোলা দিবেন। ক্যান্টিনে ভাইয়া বলল, আচ্ছা। বলেই উনি খাবারগুলো দিতে লাগলেন। আমি নীরাকে জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? বলে নীরার দিকে ওই ভাইয়াটা সব